যেটা করতে হবে বা বুঝতে হবে যে ইউরোপে ভূমিদাস প্রথার বিলোপ হলো কি করে। প্রথম কথা হচ্ছে ভূমিদাস প্রথা কাকে বলে। ভূমিদাস মানে একটা রাজ্য চলছে কৃষিকাজের উপর ভিত্তি করে। একটা রাজ্য চলছে, মানুষ কিসের উপর ভিত্তি করে রাজ্যটাকে চালাচ্ছে? কৃষিকাজের উপর ভিত্তি করে রাজ্যটাকে চালাচ্ছে। এবার কৃষিকাজের উপর ভিত্তি করে যদি রাজ্য চলে, রাষ্ট্র চলে, দেশ চলে, তাদের প্রধান ভিত্তি কারা হবে? কৃষকরা। এই কৃষকরাই ছিল মূল ভিত্তি এবং তাদেরকে কম অর্থের বিনিময়ে বেগার খাটানো হতো, তাদেরকেই কেনা বেচা করা হতো। তুই আমাকে আমার থেকে কিছু নিলি, তুই আমাকে একবার পড়তে এলি, টাকা দিবি তো? টাকা নেবো না। তোর বাড়ির 4টে কিষেন আছে, আমাকে দিয়ে দে। ওই বেঁধে রেখেছিস 4টে কিষেনকে নাগারের, তাদেরকে আমাকে দিয়ে দে, আমি 1 মাস খাটিয়ে আবার দিয়ে দেবো, টাকা শোধ। তাহলে বুঝতে পারছিস, টাকার বদলে কৃষকেরা কি হতো? বেচা কেনা হতো। দ্যাট ওয়াজ ভূমিদাস প্রথা। ওদেরকে দিয়ে যাবতীয় করা হতো, ওদের কি মারা হতো, ওদের কি ধরা হতো, ওদেরকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়া হতো, সবটাই ওদের দ্বারাই নিয়ন্ত্রণ ছিল। এই যে ভূমিদাস প্রথা, এটা দীর্ঘদিন ধরে চলেছিল, সামন্ততন্ত্রের আমল থেকে চলেছিল। টাকা পয়সার প্রয়োজনই পড়তো না, মেয়ের বিয়ে হয়েছে, চলো যৌতুক হিসেবে 4টে 5টা 10টা ভূমিদাস দিয়ে দিচ্ছি, ওদেরকে শুধু খেতে দেওয়া হতো আর যত সামান্য কিছু দেওয়া হতো, ওরা একদম রিমোট কন্ট্রোলের মতো কাজ করতো। এইটা বিলোপ ঘটছে, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এটার পেছনে 4টে কারণ মুখস্থ করতে হবে, কেন ভূমিদাস প্রথা বন্ধ হয়ে গেল। 1 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে একাদশ শতকে শেষে ইউরোপের দেশগুলোতে 200 বছর ধরে ইউরোপের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বারবার ধর্মযুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে অনেক সামন্ত প্রভুর মৃত্যু হয়। ভালো করে লক্ষ্য করে দেখ, ভূমিদাস প্রথা চালাতো কারা? সামন্ত প্রভুরা, বললাম প্রথমে। এবার এই সামন্ত প্রভুরা ভূমিদাস প্রথা চালাতো, সাধারণ মানুষ চালাতো না। দাস বেচা কেনা কারা করতো? সামন্ত প্রভুরা। সেই সামন্ত প্রভুরাই যদি মরে যায়, তাহলে ভূমিদাস প্রথা থাকবে? এবার প্রশ্ন হচ্ছে, সামন্ত প্রভুরা মরলো কি করে? ওরা তো খ্রিস্টান, খ্রিস্টান ধর্মের সব থেকে বেশি করে প্রতিপত্তি সেই সময় আমরা দেখছি। বহুদিন ধরে খ্রিস্টান ধর্মকে সম্পূর্ণ প্রতিষ্ঠা দেওয়ার একটা ইউরোপ জুড়ে চেষ্টা চলছে। সেইটা করতে গিয়ে কাদের সঙ্গে লড়াই করতে হতো? আর একটা অন্য ধর্মের সঙ্গে লড়াই করতে হতো। তখন খ্রিস্টান ধর্মের প্রতিদ্বন্দ্বী কে ছিল বলতে পারবি? ইসলাম ধর্ম। ইসলামের সঙ্গে খ্রিস্টান বারবার মারপিট হতো। মারপিট করতো কারা? এই সামন্ত প্রভুরা। বারবার ওই যখনই যুদ্ধে লড়ছে ইসলামদের সঙ্গে, এই যুদ্ধে কারা মরছে? কোনো না কোনো, হয় ইসলাম মরছে, নয় এরা মরছে। সামন্ত প্রভুরা তো মরছে। তাহলে আস্তে আস্তে সামন্ত প্রভুরা কমতে থাকলো। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তার ফলে ভূমিদাস প্রথা কমে গেল। আমি ধরবো কিন্তু এক্ষুনি। প্রথম পয়েন্ট তাহলে কি? ইসলামের বিরুদ্ধে বারবার ধর্মযুদ্ধে অবতীর্ণ হচ্ছে কারা? এই সামন্ত প্রভুরা। তার ফলে তাদের সংখ্যা কমতে লাগলো এবং ভূমিদাস প্রথার কিছুটা হলেও বিলোপ ঘটলো, প্রথম কথা। দ্বিতীয়, অর্থনৈতিক দিক থেকে সামন্ত প্রভুরা ভূমিদাসদের ভরণ পোষণের বোঝা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ভূমিদাসদের মুক্তি দিতে চেয়েছিল। সামন্ত প্রভুরা একাই চালাক হবে আর ভূমিদাসরা সবসময় ঘাসে মুখ দিয়ে চলবে, এটা হতে পারে না। 2 নম্বর পয়েন্ট যেটা মাথায় রাখবি, ভূমিদাসরা এবার একটু কৌশলী হলো। ভূমিদাসরা এবার একটু পাল্টা প্রত্যাঘাত করতে লাগলো। তোকে 5 বার আমি থাবড়া মারবো, 6 নম্বর বারে তুই ঘুরিয়ে আমাকে সপাটে চড় মেরে দিবি, দিবি কিনা? এটা হচ্ছে নিয়ম। অকারণ যদি মারি, ওই রাস্তায় ধরে আমাকে কুঁতকে দিবি, এটাই হচ্ছে সিস্টেম। এই ভূমিদাসরা দিনের পর দিন, সামন্ত প্রভুরা ভূমিদাসদের দিনের পর দিন মেরে এসছে, রিজু ছেড়ে দেবে? কি করলো? ওদের বিরুদ্ধে বিদ্রোহ করলো। বুঝতে পারছিস? ওদের বিরুদ্ধে কি করলো? বিদ্রোহ শুরু করলো। তার ফলে কি হলো? ভূমিদাসদের বিদ্রোহে সামন্ত প্রভুরা একটু হলো ভয় পেল। আর কি করলো? আর যেটা করলো, কাজ একটু কম করতে লাগলো, উৎপাদন একটু কমিয়ে দিল।
উৎপাদন ওরা না করলে কে করবে? পারবে না। সামন্ত প্রভুরা পারবে না উৎপাদন করতে, পারবে ওরা মাঠে খাটতে পারবে? তাহলে ভূমিদাসরা কায়দা করে বললো আমাকে মারবি, চল কাজই কমিয়ে দেবো, ভালো করে চাষই করবো না, ফলনও হবে না। ফলন না হলে সামন্ত প্রভুদের পকেট ভরবে? কিন্তু ওদের তো খেতে দিতে হবে, পুষতে হলে তো খেতে দিতে হবে, বাচ্চা কাচ্চা এরা সব, ওদেরকে তো অন্তত খেতে দিতে হবে, না খেতে দিলে ওরা কাজ করবে না, করতে পারবে না। তাহলে এই যে খেতে দিতে পারছে না সামন্ত প্রভুরা, কোনো লাভও ওদের দ্বারা কমে যাচ্ছে, তার ফলে কি হলো? বললো বাবা যা ভূমিদাস ছেড়ে দে, মা কেঁদে বাঁচে। অনেক সামন্তবাবু বললো আমি আর সামন্তবাবু রাখবো না, ওদেরকে খেতে দিতে গিয়ে আমার টাকা চলে যাচ্ছে। পয়েন্টটা বুঝতে পারলি তো? যে সামন্ত প্রভুরা ভূমিদাসদের ভরণ পোষণের দায়িত্ব আর নিতে পারলো না, তাদেরকে মুক্তি দিতে চাইলো, তাদের হাত থেকে নিষ্কৃতি দিতে চাইলো তাদেরকে। এটা একটা। আর একটা তার সঙ্গে হচ্ছে ভূমিদাসদের বারংবার বিপ্লব, বিদ্রোহ, প্রতিবাদ, দুটো পয়েন্ট হলো ভূমিদাস প্রথার বিলোপের। এক্ষুনি কিন্তু ধরবো, যে পারবি না কান ধরে দাঁড় করাবো। 3 নম্বর পয়েন্ট দেখ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেই সময় প্লেগ, ইউরোপ জুড়ে প্লেগ হচ্ছে, প্লেগ একটা মহামারী। করোনা যেমন একটা মহামারী, প্লেগ একটা রোগ। প্লেগ কি থেকে হয় জানিস? ইয়েস, ওই প্লেগ মহামারী সারা ইউরোপ জুড়ে প্রচুর জীবন হানি ঘটাচ্ছিল। তার ফলে স্ট্রাকচারটাই ধসে গেল, যে সমাজের একটা স্ট্রাকচার, এইভাবে আমি ওকে চুষবো, ওর কাছ থেকে শোষণ করব ভূমিদাসদের কাছ থেকে, এই যে স্ট্রাকচার, এটা ভেঙে গেল। প্লেগ মহামারী না এলে হয়তো ভূমিদাসরা মুক্তি নাও পেতে পারত। প্লেগ মহামারী সবকিছু নিয়ম কানুনকে এদিক ওদিক করে দিয়েছিল। আর 4, বণিক ও ব্যবসায়ীরাও ব্যবসা বাণিজ্যের কল্যাণে বিত্তশালী হয়ে এটা নগরের সংখ্যা বাড়তে থাকে। আমি প্রথমে শুরু করেছিলাম কি দিয়ে? যে কিনা যারা ভূমিদাসকে পুষছে তারা সামন্ততান্ত্রিক, এবং তারা টাকা পয়সাটা পাচ্ছে কৃষিকাজের উপর নির্ভর করে, তাই তো? কৃষি আস্তে আস্তে কমে গিয়ে ব্যবসা বেড়ে গেল, ব্যবসা শুরু হতে থাকলো, এক জায়গা থেকে আরেক জায়গায় কেনা বেচা তৈরি হলো, তার ফলে ভূমিদাসের প্রয়োজনও কমতে থাকলো। তাহলে এই 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্ট কি দেখলাম আমরা? আমরা দেখলাম ভূমিদাস প্রথার বিলোপের কারণ। আর একটা জিনিস এবার মুখস্থ করতে হবে, এটা যেমন পরীক্ষায় আসবে, আর একটা জিনিস আসবে, কৃষি ক্ষেত্রে কি কি নতুন পদ্ধতি আসছে যার ফলে কৃষি বিপ্লব ঘটছে। ইউরোপে কৃষি ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে বলে কৃষি বিপ্লব ঘটছে। এর আগে তোদেরকে আমি একটা গল্প বলি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। অনেকক্ষণ ধরে বোরিং কথা শুনছিস, মাথাটা হ্যাংক হয়ে গেছে। তোরা আমাকে বলতো, তোরা কখনো ওই ধানটাকে পাটায় ঝাপটে ধান ঝাড়া দেখেছিস? ধান তুই দেখেছিস? ধান নিয়ে ধানটাকে পাটায় সপাত সপাত করে মারা হচ্ছে আর ধানটা বেরোচ্ছে। নাম্বার 1, দেখিসনি তো, কিন্তু হতো। নাম্বার 2, কিভাবে তুই ধান ঝাড়া দেখেছিস বেশি? গ্যাঁই গুঁই গ্যাঁই গুঁই গ্যাঁই গুঁই বলে একটা মেশিন আছে, পায়ে করে চালাতে হয়। অনেক মহিলারাও মেশিনটা চালায়, ছেলেদের একটা জামা পরে নেয়, শীতকাল বা যে কোনো কালে দেখি আমরা, ওই দুদিকে এ করে, আর এরম ভাবে ধানটাকে এই করে এপাশ ওপাশ করে পাটি সাপটার মতো সেঁকে এদিকে, আর ধানগুলো জড়ো হয়। 2, আজকের দিনে দাঁড়িয়ে এটাও টাটা বাই বাই হয়ে গেল বিগত কয়েক বছরে। এখন কি চলে এলো? এখন চলে এলো মেশিন, এবং কোনো কৃষেনেরই প্রয়োজন পড়ছে না। আমি কিষেনদেরকে যদি ভূমিদাস ধরি, তাদের আর প্রয়োজন পড়ছে কি? পড়ছে না। কেন পড়ছে না? মেশিনেই তো সব হয়ে যাচ্ছে। কদিন বাদে ধানটাও মেশিনে বসানো হবে, ধানে জল দেওয়া মেশিনে করবো, সবই হয়ে যাবে মেশিনে। মেশিনে ধানটা তুলছে, ঝাড়ছে, একদম ফ্রেশ ঢুকিয়ে দিচ্ছে, চালটাও মেশিনে বেরিয়ে যায়, মেশিনই সব করে দিচ্ছে। তাহলে তুই বল লেবারদের প্রয়োজন আসছে, তাহলে এটাকে পরিবর্তন বলবো না? পরিবর্তন মানে কি? বিপ্লব। এটাই হচ্ছে কৃষি বিপ্লব। তাহলে কৃষি বিপ্লব বোঝার জন্য আমাদের এই ইউরোপে যেতে হবে না, আমরা চোখ কান খোলা রাখলেই
আমরা বুঝতে পারবো যে কৃষি বিপ্লব কি, এই কৃষি বিপ্লব ইউরোপে কিভাবে হয়েছিল সেইটা পড়তে হবে। আমি নিশ্চয়ই বোঝাতে সক্ষম হয়েছি কাকে বলে কৃষি বিপ্লব, কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। ওই যে প্রথমে হাতে করে ঝাড়া, সেখান থেকে মেশিনে ঝাড়া, তারপর বড় একটা মেশিনে অটোমেটিক ঝাড়া হয়ে যাচ্ছে, এই যে পরিবর্তনটা, তার ফলে ভূমিদাস কমে যাচ্ছে, কৃষক কমে যাচ্ছে, কৃষকরা আর পাওয়াই যাবে না তাদেরকে, কারণ তারা জানে লাগলে এক দুবার ডাকছে, আমাকে সারা বছর ধরে ডাকছে না, তারা কেন মাঠে কাজ করতে যাবে, অন্য কাজ খুঁজে নিচ্ছে। এই যে পরিবর্তন, দ্যাট ওয়াজ বিপ্লব। এই কৃষি বিপ্লব ইউরোপে ঘটছে কি কি কারণের ফলে? 5টা কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি আসছে। এবার তোরা যদি বলিস ধান ঝাড়ার মেশিন, না, তখন সালটা অনেক আগে, 1300-1400 সাল, তখন ওখানে ধান ঝাড়ার মেশিন আসেনি। কিন্তু এটা ঠিক যে চাষ করবার জন্য বেশ কিছু নাঙল, নতুন কিছু কীটনাশক, এমন কিছু জিনিসপত্র এসেছিল যেগুলো কৃষিকাজকে অনেকটা সহজ করে দিয়েছিল, মাটি চষার কিছু জিনিস। তাহলে নতুন নতুন প্রযুক্তিগত যন্ত্রপাতি ইউরোপে এসেছিল, যার ফলে কৃষিক্ষেত্রে পরিবর্তন ঘটছে, প্রথম কথা। দ্বিতীয়, লোহার ফালযুক্ত নাঙলের ব্যবহার শুরু হয়, কাস্তের ব্যবহার শুরু হয়, শস্য ঝাড়াইয়ের জন্য হাওয়া কল লাগানো হয়। কি কি বললাম? লাঙল আসছে, কাস্তে আসছে, হাওয়া মিল আসছে, কোন দিকে হাওয়া দেবে, ওয়াইন্ড মিল আসছে। তোরা হাসি পাচ্ছে, কিন্তু তখন ওটাই অনেক ছিল, কারণ তার আগে কাস্তেও ছিল না, হাতে করে কাটতে হতো মনে হয়, পাথরটাকে ঘষে ঘষে অস্ত্র বানানো হতো। তার আগে ইয়ে করা যেত না, মানে লোহার ফাল ছিল না, আঁচড়ে আঁচড়ে খুঁড়তে হতো, খুঁড়ে খুঁড়ে খুঁড়তে হতো কিছু দিয়ে। লাঙল চলে এলো মানে কি, ওই গরুর পিঠে লাগালো তো তখন নয়, তখন ওই নিজেই ধরে ধরে ই করতো। তাহলে না আমরা খাটার থেকে গরুর পিঠে লাগিয়ে দিই, হা 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 হই হই বলে গরুই চষে দিচ্ছে। দেখেছিস তো, না তা দেখিস, দেখেছিস তো? এইগুলো তখন নতুন আসছে ওখানে। তার ফলে আগে আরো কষ্টকর ছিল চাষ করাটা, একটা মানুষকে মনে হয় এবার আঁচড়ে আঁচড়ে মনে হয় করতে হতো, জায়গা করতে হতো, সেটা একটা লাঙল দিয়ে করে দিল। তাহলে এর ফলে ইউরোপে কৃষি বিপ্লব এলো, কারণ লাঙলের ব্যবহার ছিল না, লাঙল এলো, কাস্তের ব্যবহার ছিল না, কাস্তে এলো, ইউরোপে কৃষি বিপ্লব হলো। সেই কত সালে ওটা? 1300 সাল, 1400 সাল। 3 নম্বর, কৃষির সম্প্রসারণের জন্য আবর্তন প্রথার প্রয়োগ শুরু হয়। আবর্তন প্রথা কি? আবর্তন প্রথা হলো জমির কোনো কোনো এলাকা 2-3 বছর আবাদ বা চাষ না করে ফেলে রাখা এবং উর্বরতা শক্তি বৃদ্ধি করা। একটা মানুষকে তুই যদি সারা দিন খাটাস, 4 দিন না ঘুমোতে দিয়ে তাকে যদি অনবরত কাজ করিয়ে যাস, 5 নম্বর দিনের দিন সে আর বাঁচবে? বেঁচে থাকলেও সে আর পারবে? তেমনি একটা জমিতে তুই একদম ধান করছিস, লাউ দিচ্ছিস, লাউ উঠছে, হিড়িম্বা দিচ্ছিস, হিড়িম্বা আসছে, তারকা রাক্ষসী বসাচ্ছিস, তারপর রাবণ বসাচ্ছিস, লক্ষণ বসাচ্ছিস, সীতা বসাচ্ছিস, সব চাষ করছিস একসাথে, জমিতেই সব করছিস একদম, সারাদিন চাষ, একটা উঠছে একটা বসাচ্ছিস, একটা উঠছিস একটা। জমির উর্বরতার তো একটা লিমিট আছে, হ্রাস পাবে তো। তখন অত কীটনাশকও ছিল না। তাহলে জমির মানুষের যদি উর্বরতা থাকে, একটা মানুষকে 5 দিন নাগারের কিচেন দিলে যদি সে না কাজ করতে পারে, তো জমিও তো পারবে না। তাহলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে বলে তখন নতুন পদ্ধতি চালু হলো, যে একটা জমি ফেলে রাখা হবে কিছুদিন, আবার উর্বর হবে। ওখানে একটু পটি পটি করতো সকালবেলা গিয়ে, জৈব সার, জানিস তো জৈব সার, গোবর গোবর, গরুর পটি, তো দিয়ে ওই জমিটাকে উর্বরতা বাড়ানো হতো। এই প্রথাটা এখন তোর মনে হচ্ছে এ কি কি এমন, এটা এটা তো আমরা জানি, কিন্তু এগুলো যখন তৈরি হচ্ছে তখন এটা যথেষ্ট ইয়ে ছিল। এই জুতো আবিষ্কার কত কষ্ট করেছে বল। এখন তো মনে হচ্ছে জুতো তো নর্মাল একটা ব্যাপার, কিন্তু এই জুতোটা আবিষ্কার করতে গিয়ে মানুষকে কতই ভাবতে হয়েছে, যে এমন কিছু একটা পায়ে থাকতে হবে যেটার ফলে পায়ে ধুলো লাগবে না, পায়ে কাঁটা ভুগবে না, তারপরে সে জুতো আবিষ্কার, তারপরে সে জুতো। এখন আমরা যেটাকে সহজ ভাবি সেটা সহজ ছিল না, মানুষকে ভেবে বার করতে হয়েছে। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি উন্নত হওয়ার জন্য কৃষিজাত এবং শিল্পজাত পণ্য বেড়ে যাচ্ছে এবং জিনিসপত্রের চাহিদাও বেড়ে যাচ্ছে।
আস্তে আস্তে দেখা গেল কৃষির সাথে সাথে জিনিসপত্রের চাহিদাও কি হচ্ছে, বাড়ছে। এবং তার ফলে কি হচ্ছে, চাষ আরো বেশি করে মানুষ উৎসাহ নিয়ে করতে থাকছে। আগের মতো আর ওই সবসময় ওই খাটাবো, অন্যকে কষ্ট দেবো, সেই রকম ভাবে চাষাবাদ চলছে না। কৃষিটাকে অনেকটা বাণিজ্যের পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে। আগে তা ছিল না। আগে কি ছিল, আগে মানুষ চাষ করতো শুধুমাত্র খাওয়ার জন্য, খেয়ে যেটা পড়ে থাকতো সেটা ফেলে দিত, অত খেতে পারবে নাকি, দিত টিতো কম হয়তো কিছু, কিন্তু তারপরে যেটা হলো, খাবো, যেটুকু পড়ে থাকবে বেচে দেব, তাতে টাকা আসবে বা কড়ি আসবে, তার বদলে অন্য একটা কিছু করব, এইটা তৈরি হলো। এটাও আগে ছিল না। তাহলে এটা বিপ্লব, এটা নতুন আসছে। সেই সময় তোদেরকে একটু পিছিয়ে ভাবতে হবে, এটা নতুন আসছে। আর লাস্ট কি, দ্বাদশ শতাব্দীকে দিতে ইউরোপে ব্যবসা বাণিজ্যের পরিসর বাড়তে থাকে, পিসা, ভেনিস এইগুলো তাদের আধিপত্য কায়েম করে, এবং তার ফলে কি হচ্ছে, নগর বৃদ্ধি পায়। যত বেশি করে বাণিজ্য তৈরি হচ্ছে, কোনো জায়গায় লাউ ভালো হয়, কোনো জায়গায় ধান ভালো হয়, যেখানে লাউ ভালো হয় সেখানে মানুষ লাউ খেয়েই থাকতো। কিন্তু যখন ব্যবসা হচ্ছে তখন কি হচ্ছে বলতো, 10টা জায়গায় 10 রকম চাষ হয়, তাহলে 10টা খাবার 10 রকম মানুষ পেয়ে যাচ্ছে, 10 জায়গাকার মানুষ। বুঝতে পারলি পয়েন্টটা, না পারলি না? কৃষি আগে হতো কি, যে জায়গায় যেটা চাষ হয় সে সেটা খেত, তারপর হলো সেটা বেচে দিল, তারপর ব্যবসা বাণিজ্য বাড়ার ফলে কি হলো, সব জায়গাকার খাবার সব জায়গার মানুষ খেতে পারছে। এই যে তুই যে ধর জিনিসগুলো খাচ্ছিস, এই যে জিনিসগুলো খাচ্ছিস, সব জিনিস কি আমাদের এখানকার? বিভিন্ন জায়গার জিনিস বিভিন্ন।